সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজকে তোমাদের মাঝে চলে আসলাম। যারা তোমরা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তো তোমাদের অনুরোধে বাংলা বিষয়ের গল্প কিংবা কবিতার বিষয়বস্তু নিয়ে আলোচনা। তবে আজকে আলোচনা করছি তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত একটি প্রবন্ধ। সেই প্রবন্ধটির নাম হচ্ছে বাহুবল ও বাক্যবল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। সেই প্রবন্ধটির সংক্ষেপে পয়েন্ট দিয়ে তোমাদের বোঝানোর মতো সহজ সরল ভাষায় চেষ্টা করছি। তোমরা অবশ্যই বিষয়বস্তুটা সংক্ষেপে জেনে রাখবে। যে কোনো প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে তোমাদের অবশ্যই কাজে আসবে। তো আমি পূর্বে তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত 5টি কবিতার বিষয়বস্তু আলোচনা করেছি, তোমরা অবশ্যই এগুলি দেখে নেবে। এবং আজকের তোমাদের যে 4টি গল্প রয়েছে তার মধ্যে একটি হচ্ছে বাহুবল ও বাক্যবল, তার বিষয়বস্তু নিয়ে তোমাদের মাঝে আজ চলে আসলাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং পয়েন্টগুলি মনে রাখার চেষ্টা করবে। প্রতিটি গল্প এবং কবিতার উৎসগ্রন্থ থাকে, অর্থাৎ মূল গ্রন্থ বা কাব্যগ্রন্থ। তো আমি উৎসগ্রন্থ দিয়ে শুরু করছি। বাহুবল ও বাক্যবল প্রবন্ধটি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিবিধ প্রবন্ধ এর অন্তর্গত। এটি 1284 জ্যৈষ্ঠ মাসে বঙ্গদর্শন নামক পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। তো এখান থেকে আমরা কি শিখলাম? বাহুবল ও বাক্যবল প্রবন্ধটির রচয়িতাকে আসে, সঠিক উত্তর আসে, এক কথায় উত্তরও আসে, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই প্রবন্ধটির মূল গ্রন্থের নাম কি বা উৎস গ্রন্থের নাম কি? বিবিধ প্রবন্ধ। ঠিক আছে। তারপরে এই প্রবন্ধটি অর্থাৎ বাহুবল ও বাক্যবল প্রবন্ধটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল? বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। কত সালে? 1284 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসে। ঠিক আছে। তো এখান থেকে 3-4টি আমরা এক কথায় মানের প্রশ্ন জেনে নিলাম। তারপরে দেখো, বাহুবল ও বাক্যবল এই প্রবন্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাহুবল ও বাক্যবলের তুলনামূলক আলোচনা করেছেন। তিনি এর প্রসঙ্গে উভয় বলের প্রয়োগ, প্রভেদ ও পার্থক্য বিশ্লেষণ করেছেন। সামাজিক উন্নতির উদ্দেশ্য নিয়েই তিনি এই প্রবন্ধটি রচনা করেছেন। আমাদের সমাজের যে কীভাবে উন্নতি করা প্রয়োজন, বা বাহুবল বা বাক্যবল কি, কোনটা শ্রেষ্ঠ, তা আমরা জানব তারপরে পয়েন্টে। আমরা যেহেতু এই প্রবন্ধটির নাম বাহুবল ও বাক্যবল, তার জন্য আমরা জেনে নেব বাহুবল কি। বাহুবল হচ্ছে যে বলে পশু এবং মানুষেরা উভয়ই স্বার্থসিদ্ধি করে। মানুষ বলো আর পশু বলো উভয়ই কিছু পাওয়ার জন্য, নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য যা কিছু করে, যে বল প্রয়োগ করে, সেই বলটাই হচ্ছে বাহুবল। আর বাক্যবল কি? বাক্যে যা ব্যক্ত করে, মানে আমরা যে বাক্য কথা বলি, মনের কথাগুলো ব্যক্ত করি, আর এই ব্যক্ত করার মধ্য দিয়ে যে বল আমরা প্রয়োগ করি, সেটাই লেখক বাক্যবল বলেছেন। তো এবার কোন বলটা আমাদের জন্য শ্রেষ্ঠ এবং শ্রেয়, আমরা পরবর্তী পয়েন্টে ধীরে ধীরে জেনে যাব। তারপরে পয়েন্ট হচ্ছে বাহুবল ও বাক্যবল, এই দুটার মধ্যে কি প্রভেদ রয়েছে, কি না রয়েছে আমরা জেনে নেব। বাহুবল ও বাক্যবল সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পৃথিবীর বিভিন্ন ঐতিহাসিক ঘটনা পাঠকদের সামনে তুলে ধরেছেন। বিভিন্ন উদাহরণের দ্বারা বাহুবলের মধ্যে কোনটি বেশি প্রয়োজনীয় তা তিনি স্পষ্ট করতে চেয়েছেন। দুর্বলের ওপর সবলের অত্যাচারকে তিনি বাহুবল বলেছেন, আর এই অত্যাচারের হাত থেকে মুক্তির উপায় হিসাবে তিনি বাক্যবলকেই শ্রেষ্ঠ পথ বলে দাবি করেন। মানুষের কল্যাণে বিশ্বাসী লেখক মানুষের মন থেকে পশুত্বের যে ভাব রয়েছে সেটা দূর করতে চান, আর দূর করে সকলের মধ্যে মানবতাবাদের ভাবনা তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছেন। তাহলে আমরা ধীরে ধীরে সেই প্রবন্ধটি সম্বন্ধে জানতে শুরু করলাম। বাহুবল আসলে কি, কি করে, আর বাক্যবল কতটুকু আমাদের জন্য উপকারে আসে, আরও তোমাদের কাছে স্পষ্ট ধরা দেবে পরবর্তী পয়েন্টের মধ্যে। আমরা এবার জানব প্রভেদ। বাহুবল আর বাক্যবলের মধ্যে কি প্রভেদ রয়েছে, কি পার্থক্য রয়েছে, এটার মধ্যে আমরা তুলনা করে জেনে নেব। পশুদের বাহুবল আর মানুষের বাহুবল, এর মধ্যে কিন্তু একটি গুরুতর পার্থক্য রয়েছে। এবার আমরা বাহুবলের পার্থক্যটা জেনে নেব। বাহুবল পশুদেরও রয়েছে, বাহুবল মানুষেরও রয়েছে, তবে তার মধ্যে একটি পার্থক্য রয়েছে। পার্থক্যটা কি দেখো, পশুদের বাহুবল প্রতিদিন ব্যবহার করতে হয়। তারা বাহুবল প্রয়োগ করে আহার সংগ্রহ করে নিতে হয়, যেহেতু তাদের মানসিকতা বলতে বা মানবিকতা বলতে কিছু নেই, তার জন্য তাদের প্রতিদিন বাহুবলটাকে ব্যবহার করতে হয়।
আর মানুষের বাহুবল প্রতিদিন ব্যবহারের কোনো প্রয়োজন নেই, কারণ তাদের মন মানবিকতা বলতে একটা কিছু রয়েছে তার জন্য। আর এই বাক্যবল হচ্ছে খুবই আদরণীয় একটি বস্তু। বাহুবল মানুষ হত্যা প্রবৃত্তি অনিষ্ট সাধন করে, কিন্তু বাক্যবল বিনা রক্তপাতে বিনা অস্ত্রঘাতে বাহুবলের কাজ করে দেয়। যে বাহুবলের মাধ্যমে আমাদের রক্ত ঝরায়, সেই বাক্যবল বাহুবলের কাজগুলি করে দেয়। এই বাহুবলের দ্বারা পৃথিবীর জয় করা যায়, এটা আমরা সত্য বলে মেনে নিলেও কিন্তু বাহুবলের দ্বারা কখনো মনকে জয় করা যায় না। আসলে বাহুবল হচ্ছে পাশবিক বল। হিংস্র পশুরা পাশবিক বল চরিতার্থ করে তাদের জীবন নির্বাহ করে। প্রবন্ধকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার জন্য সেই বাহুবলকে তিনি পশু বলের সঙ্গে তুলনা করেছেন। তো আমরা সহজে জেনে নিলাম বাহুবল আর বাক্যবলের সেই প্রভেদটা কতটুক। এবারে জানবো আমরা কিছু ঐতিহাসিক ঘটনা যিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তুলনা করেছেন। দেখো, বাহুবলে বলিয়ান ইতিহাসের দৃষ্টান্ত। বাহুবল প্রয়োগ করে জয়ী হতে পেরেছেন কিনা তা ইতিহাসের দৃষ্টান্ত আমরা এখন জেনে নেব। বাহুবল বিষয়টি বিশ্লেষণ করার জন্য প্রবন্ধকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইতিহাসের যেসব দৃষ্টান্ত তুলে ধরেছেন সেগুলি হলো অস্টালিস ও সেডানের যুদ্ধ, সম্রাট সিসোস্ট্রিস ও আলেকজান্ডারের রোমানদের বীরত্বের কাহিনী, রোমান বা মাকিদনীয়, রুশ বা প্রোস প্রমুখ জাতির শৌর্য, তাদের বীর্য, ত্যাগ, খসরু বা খলিফাদের পরাক্রম ইত্যাদি বিষয় তিনি তুলে ধরেছেন। সেই ইতিহাসের ঘটনা দিয়ে তিনি বাহুবলকে কীভাবে সমাজের চোখে তুলে ধরেছেন সেটা বোঝানোর জন্য এগুলি উপমা ব্যবহার করেছেন বা সেই ইতিহাসের কাহিনী তুলে ধরলেন। এছাড়াও তিনি কি করলেন, সোমনাথ মন্দির লুণ্ঠনকারী সুলতান মোহাম্মদের কীর্তির কাহিনীও এই প্রবন্ধে তুলে ধরেছেন। তাছাড়া মানুষ ছাড়া টিকটিকি মাছি, বিড়াল, ইঁদুর ইত্যাদির কথাও এখানে তিনি তুলে ধরেছেন। আসলে এরা সকলেই বাহুবলে বীর, আমরা সেটা জানতে পারলাম। কিন্তু সেই বাহুবলের সঙ্গে কিছু কৌশল অর্থাৎ বুদ্ধিবলের প্রয়োজন রয়েছে, তবে উদ্দেশ্য আমাদের সফল করা সম্ভব হবে। সেই বিষয়ে লেখক এখানে সুচিন্তিত মতামত দিয়েছেন যে আমাদেরকে বাহুবলের পাশাপাশি বাক্যবল যে বিশেষ প্রয়োজন, বাক্যবল ছাড়া যে কোনোভাবেই সমাজের উন্নতি হতে পারে না, কোনো একটি উদ্দেশ্য সাধন করা যে সম্ভবপর নয়, তা তিনি স্পষ্টভাবে তুলে ধরেছেন। পরের পয়েন্ট আমরা জেনে নেব। এবার বাক্যবল যে কতটুক মহৎ, কতটুক প্রয়োজন এবং সমাজের যে কতটুক উন্নতি হয়, আমরা সেই বাক্যবলে বীর এই পয়েন্টের মাধ্যমে এখন জেনে নেব। বাক্যবল সম্পর্কে বলতে গিয়ে লেখক প্রথমেই বলেছেন একমাত্র বাক্যবলই হলো মানুষের বল। তার মতে বাক্যবল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে বাক্যবল বাহুবলের তুলনায় সর্বাংশে শ্রেষ্ঠ। আজ পর্যন্ত পৃথিবীর যাবতীয় উন্নতি ঘটেছে সেই বাক্যবলের দ্বারা। সমাজনীতি, রাজনীতি, ধর্মনীতি, সাহিত্য, বিজ্ঞান, শিল্প সব কিছুর উন্নতি হয়েছে বাক্যবলের মাধ্যমে। কবি, লেখক, বিজ্ঞানী, দার্শনিক, ধার্মিক সকলেই বাক্যবলেই বলি। বাক্যবল বিনা রক্তপাতে অস্ত্রের আঘাত ছাড়াই বাহুবলের কাজ করে নিতে পারে। বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করে তিনি দেখিয়েছেন বাক্যবলই পৃথিবীর কল্যাণ হয়। আরও উদাহরণস্বরূপ বলেছেন মুসা, ঈসা, সাক্ষ্যসিংহ সকলেই বাক্যবলে বীর। তাদের অসীম অবদানের কথা মানব সমাজে বহুবার এবং বহুভাবে উপকৃত হয়েছে। তো আশা করি আমরা সকলেই বুঝতে পেরেছি যে আসলে বাহুবল থেকে যে বাক্যবল কতটুক সর্বাংশে শ্রেষ্ঠ আমরা সহজে জানতে পারলাম। শুধু বাহুবল দিয়ে কোনো সমাজের কোনো কল্যাণ সাধন হতে পারে না, অবশ্যই বাক্যবলের প্রয়োজন হয়। উদাহরণস্বরূপ তিনি বোঝানোর চেষ্টা করেছেন। এবার আমরা শেষে বলবো যে আলোচ্য প্রবন্ধটি লেখকের গভীর পাণ্ডিত্য ও মননশীলতার পরিচয় দেয়। দেশ ও জাতির উন্নতির জন্যই প্রাবন্ধিক এই জাতীয় প্রবন্ধ রচনা করেছেন। পরিশেষে বলবো, বাংলা প্রবন্ধ সাহিত্যে যে বঙ্কিমচন্দ্রের হাত ধরে বিশেষ উন্নতি লাভ করেছিল তারই প্রমাণ আমরা এই বাহুবল ও বাক্যবল প্রবন্ধটিতে পেয়ে থাকি। তো আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, যদি এই প্রবন্ধটি থেকে কোনো প্রশ্ন আসে তাহলে তোমরা বাহুবল এবং বাক্যবলের প্রভেদ কিংবা তুলনা এগুলি সম্বন্ধে তোমরা একটু ভালো করে ধারণা নিয়ে নেবে আমার এই আলোচনার মাধ্যমে। ঠিক আছে, এখান থেকে অনেকগুলি ছোটো ছোটো প্রশ্ন থাকতে পারে। 2-এর মান সঠিক উত্তর, 1 কথা উত্তর কিংবা বড় প্রশ্ন 4-এর মানও আসুক না কেন, তোমরা এই ঘটনাটা যদি
আসলে একটু এই থিমটা ধরে নিতে পারো, তাহলে তোমরা তোমাদের মনের আঙ্গিনায় মানে লিখতে পারবে। তবে এই ঐতিহাসিকের ঘটনাগুলি যে কতগুলি নাম রয়েছে এখানে, অস্ট্রেলিয়া সেটানের যুদ্ধ, ঠিক আছে, তারপরে সোমনাথ মন্দির লুণ্ঠনকারী সেই সুলতান মোহাম্মদ, সেগুলি তোমরা জেনে রাখবে। টিকটিকি মাছি, বিড়াল, ইঁদুর, এই কথাগুলি তোমরা জেনে রাখবে। তারপরে শেষে আছে যে সমাজনীতি, রাজনীতি, ধর্মনীতি, এগুলি মনে রাখবে যে এগুলি হচ্ছে বাক্য বলে বীর। তারপরে মুসা, ইসা, সাক্ষ্য সংখ্যা নামগুলি মনে রাখবে। তো এগুলি নাম মনে রাখলে আর যে ঘটনার থিমটা তোমরা যদি জেনে রাখো, তাহলে সবগুলি প্রশ্ন উত্তর করতে পারবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তো যাবার বেলায় বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে, এমন আরও সুন্দর সুন্দর এই ভিডিও পাওয়ার জন্য। তোমাদের প্রেরণায় আমি উৎসাহিত হই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ। Yeah.